যেটা আছে আর্মিটাকে একটা, আমি যেহেতু দেশটাকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি বলে আমার আর্মির প্রতি এক ধরনের কি বলবো একটা পক্ষপাতিত্ব আছে। আমি চাই না, তখনই বারবার কিন্তু ওই সময় আমি অনেক লিখেছি যে আর্মিটারে যেন আমরা জনগণের মুখোমুখি দাঁড় না করাই। আপনারা শুনেছেন এই কথাগুলি এসেছে, এগুলি কিন্তু আমরাই প্রথম বিভিন্ন এই কলামের মাধ্যমে এগুলি শুরু করি। আমি জানি না, হয়তো সেই ন্যারেটিভ গুলি আমরাই তৈরি করেছি যে এই আর্মিটারে আমরা যেন জনগণের মুখোমুখি দাঁড় না করাই। সেটা কিন্তু 2005 থেকে আমরা তখনই এই সিমটমগুলি দেখা যাচ্ছিল যে আমরা জনগণের মুখোমুখি দাঁড় করাচ্ছি, এবং সেগুলি প্রমাণিত হয়েছে। তারপরে ধরেন যে দীর্ঘ সময়। আর এই আর্মিটার ব্যাপারে আপনারা একটু মনোযোগ দেন, দেখেন এটা আর্মিটার সৃষ্টি হয়েছে কিভাবে। স্বাধীনতা যুদ্ধে দেখেন যতগুলি সেক্টর কমান্ডার, আমাদেরগুলি স্মরণ রাখতে হবে, সবগুলি সেক্টর কমান্ডার সেই আর্মি থেকে। আপনাদের জেট ফোর্স কয়টা ছিল দেখেন, 3 জন সেটা আর্মি, এমনকি 7 জন যে বীর শ্রেষ্ঠ তারা কিন্তু আমাদের আর্মি। এবং এই আর্মিকে দেখেন মাঝে মাঝে হয়তো বিপদগামী করতে চেয়েছে, কিন্তু আবার কিন্তু কামব্যাক। সেই 75 বলেন, সেই সিপাহী জনতার বিপ্লব, তারপরে 90-এর আন্দোলন, বিভিন্ন সময়ে দেখেন, এমনকি 2024 সালে আর্মি কিন্তু জনগণের বিরুদ্ধে দাঁড়ায় নাই, চেষ্টা করা হয়েছে। এই ক্রেডিটটা কিন্তু আমাদের দিতে হবে। এই বৈশিষ্ট্যটা আমাদের জন্য, ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা বিরাট বিষয়। কাজেই আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এটাকে আমাদের একটা ইনস্টিটিউশন, হ্যাঁ আমাদের যখন আমরা ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আমাদেরকে বলতে হয়েছে, এটা না বললে এটা আসতো না। কারণ এটা একটা ডিসিপ্লিন ফোর্স। সরকার যদি এর গাড়ে চেপে বসে আর কিছু করার নাই, ভিতরে দেখবেন সবাই একই কথা বলছে, কারণ এটা এই এটা এতে লিমিটেশন আছে। কাজে এখন আমি আপনি আমরা যেন এমন কোনো সমালোচনা না করি যেটা ক্ষতিগ্রস্ত। হ্যাঁ কিছু সমালোচনা আছে অবশ্যই, ওখানে আমি ভিতরে লিখেছি। এবং এটার বড় দায়িত্ব হলো আর্মির নিজে। তারা জানে তারা সেন্সিটিভ, এমন কিছু কাজ করবে না যখন জনগণের মুখ খুলতে বাধ্য হয়, এবং এটার জন্য তাদেরকে একটু স্পেস দিতে হবে, তাই না? আমরা যদি মনে করি কথা বলার সাথে সাথেই সমালোচনা করে বসি, তা না। প্রথমে চেষ্টা করতে হবে ইন্টারনাল সোর্সে। এবং আর্মিকে যদি আপনারা এই কথাটা শুনেন আমার, যে আমাদের যে আলোচনাটা, আমরা অনুরোধ করব আপনারা এমন কোনো মেকানিজম তৈরি করেন যেখানে সবাই তো আর আপনাদের বিরুদ্ধে না, যে সমালোচনা সেটা হতে পারে হয়তো ওপেন সমালোচনা দরকার নাই, ইন্টারনালি বলে আপনার ইউ টেক দ্য কারেক্টিভ অ্যাকশন। তখন হয় কি যে আমরা এই আর্মিটাকে যেন আর বিতর্কিত না করি। অনেক হয়েছে, অনেক ড্যামেজ করা হয়েছে, কিন্তু এখনো টিকে আছে, এটি আমাদের হলো সবচেয়ে আশার কথা। আর আমার ওখানে কিন্তু, হ্যাঁ জি বলেন। মিনা ভাই, ধরেন শস্যের ভেতরে ভূত এখনো বিদ্যমান, শস্যের ভেতরে ভূত এখনো লাফালাফি করতেছে, এবং আমরা তো দেখতেছি যে এই নিউজটা, এটা ফেসবুকে আন্দোলনের অন্যতম নেতা সার্জিস আলমের একটা পোস্ট, যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চাই। এবং যেটা হচ্ছে যে ধরেন ফ্যাসিবাদের অন্যতম দোষর জাতীয় পার্টি নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। জিএম কাদের বলেন, এই চুন্নু ফুন্নু এগুলা যেগুলো আছে, এগুলো তো সরাসরি ভাবে মানে হাসিনার পক্ষ নিয়ে ভারতের সাথে হাত মিলিয়ে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডকে তারা সমর্থন দিয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডে তারা অংশগ্রহণ করেছে। তাদের জাতীয় পার্টির যে নেতাকর্মী আছে তারা ছাত্রলীগের সঙ্গে যোগ দিয়েছে। জাতীয় পার্টি কিন্তু এক ধরনের ধরেন কি বলবো সেফ সাইডে আছে, এরকম একটা অবস্থা। তো গত 2 দিন আগে সার্জিসের পোস্ট অনুযায়ী বা পত্রিকা সংবাদে এসেছে, গত 2 দিন আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুরে গিয়ে আবার স্থানীয় জাতীয় পার্টি ও আওয়ামী সন্ত্রাসীদের সাথে নিয়ে মাঠে নামার পরিকল্পনা শুরু করেছে। তার অতঃপর যখন রংপুরে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সাথে সাথে জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে অহিংস বিক্ষোভ মিছিল করে, তখন জাতীয় পার্টির সন্ত্রাসীরা সে বিক্ষোভ মিছিলে প্রথমে হামলা চালায়। এরপর জিএম কাদেরের বাড়িতে একটি বাইক পোড়ানোর ঘটনা দেখা যায় উল্লেখ করে তিনি বলেন, এই বাইক পোড়ানোর মব বা ভ্যান্ডালিজমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রংপুরের সেনাবাহিনীর সংশ্লিষ্টদের খুঁজতে 9 মাসের মধ্যে আর কি সর্বোচ্চ বড় অপারেশনের মাঠে নামে মহানগর বিএনপি সভাপতি, সেক্রেটারি, জেলা ও মহানগর বৈষম্য বিরোধীর আহ্বায়ককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করা হতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যে ঘটনাগুলোকে কেন্দ্র করে এই সর্বশেষ ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর কারণ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিকে না খুঁজে সর্বশেষ বিষয় নিয়ে আধিক্ষেত্য দেখানো শুরু হয়েছে। তো অর্থাৎ তিনি যেটা আমরা বুঝতে পারছি যে গত 10 মাসে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠের ভূমিকা কি, ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা কি করছেন, জাতীয় পার্টিকে তারা কি করছেন। এখন জাতীয় পার্টির জিএম কাদের বাসার সামনে সে তো আবার সংগঠিত হচ্ছে, সে আবারও কিন্তু চেষ্টা করছে। এবং আপনি জানেন যে আমেরিকায় অনেকেই ভাবছিল যে ডক্টর ইউনূস পড়ে যাবে যে 22-23 তারিখে,
অনেকে ব্যাগকে গুছাই ফেলছিল যে দেশে ফিরবে, আওয়ামী আওয়ামী ইয়েগুলো আর কি। এরা প্রস্তুত কিন্তু যে কোনো সময় দেশে যাবে, কিন্তু ক্রমশ দেরি হচ্ছে। আমি একটা ভিডিও দেখাই আপনাকে। রংপুরের এই ঘটনায় সেনাবাহিনীর একটা অফিসারের আমি আপনাকে দেখাই, ওই এক ধরনের মিটিং হয় সেখানে সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কিন্তু কথা ছিল। থ্যাংক ইউ আমি একদম একটা ভিডিও করিও না। রংপুর থেকে পাঠানো একটা ভিডিও। তো আপনি দেখেন যে আমাকে আমাকে যেটা বলা হয়েছে, আমি যে খবরটা এখানে আমার কাছে আছে, আমি আপনাকে একটু বলি যে ধরেন এটা হচ্ছে গিয়ে রংপুরে ভাঙচুরের অপরাধে 2 সমন্বয়ককে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে আসে সেনাবাহিনী, কিন্তু তাদেরকে ছাড়িয়ে আনতে ক্যাম্পে যান এনসিপির নেতা সার্জিস আলম। আমি কনফার্ম না, সার্জিস সম্ভবত আমি যদি গেছে। তো সেখানে সম্ভবত সার্জিস বা সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে যে সেনাবাহিনীর ভূমিকা বা তারা আতঙ্ক ছড়াচ্ছে এরকম কোনো বিষয় নিয়ে আসে, তখন এই সেনাবাহিনীর এই অফিসার বা অন্য কোনো অফিসার এইভাবে শাউট করে, ব্লাডি চিপ। তো ব্লাডি চিপ কে রে বেটা, তোর এত বড় সাহস কেমন হইলো? 15 বছরে ব্লাডি চিপ বলতে পারছিস কাউরে? 15 বছরে এই শাউটিং কোথায়? 15 বছরে ছাত্রলীগ ছিল আব্বা, যুবলীগ ছিল মা, তাই না? আমরা দেখছি না সব। এখন পরিবর্তন হয়েছে, এখন আবার তোমার টার্ন নিতেছ, ব্লাডি চিপ শাউট করো। এই ম্যাজিস্ট্রেসি পাওনি, কি করছো রে ভাই? ব্যাখ্যা দাও। এই ব্যাখ্যা চাইলে আমি আমি আমার অপরাধ ব্যাখ্যা চাওয়া, বলেন আপনার কথা শুনে। আচ্ছা কনক ভাই, এটা যে কথাটা বলছিলাম যে এখন এখানে ধরেন এই কারণেই আসলে সেনাবাহিনীকে খুব বেশি দিন রাখার প্রয়োজন নেই, দরকার মানে প্রয়োজন নেই, মানে থাকা উচিত, রাখা উচিত না। অবশ্যই মাঠে থাকা এটা শুধুমাত্র হ্যাঁ, এখন আমি আপনাদেরকে বলি যে দেখেন আমরা কিন্তু আবার অ্যাকসেপ্ট করি না, তাদেরকে মাঠেও চাই। এখন মাঠে ইন্ডিভিজুয়ালি এখানে ধরেন অনেক মানুষ আছে, এক এক ধরনের মেজাজ এক এক রকম, খেয়াল করে কিসের কারণে দেওয়া হয় না। এখন যদি আমরা বলি এদেরকে যদি আপনি এরকম সারা দেশে এইভাবে রাখেন, হয়তো ধরেন 300 জন তাদের মেজাজ কন্ট্রোল রাখবে, আবার হয়তো 10 জন 20 জন রাখবে না। সেটাই যদি আবার এইভাবে আসে, সেটা তো আসলে আমাদের টোটাল সেনাবাহিনীর বিরুদ্ধে যাচ্ছে। না, এখন এই জন্যে হ্যাঁ, এখন মনে করেন যে আমি এই কারণেই বলি যে আমাদের কোনো কিছু, কারণ আপনি কোনো কিছু বললেই তো আবার বলে, এখন সেনাবাহিনীকে যেন তাড়াতাড়ি ব্যারাকে ফিরে যাওয়ার ব্যবস্থা করা যায়। এখন ওইটা বললে আপনার যে নির্বাচনের কথা বলতে হয়, সেগুলো হয়তো কেউ কেউ আবার পছন্দ করবে না, আপনারা নির্বাচন তাড়াতাড়ি চান। একটার সাথে কিন্তু আরেকটা রিলেটেড। আমার কথা হলো যে আমরা যেন সবাই মাথা গরম না করে যেভাবে হোক, এখন ওই যে আপনি ফিল্ড লেভেলে যে অফিসারের কথা বলছেন, ওনার তো কিছু করার না, এটা নির্ভর করবে টপ লেভেলে। এখানে মনে করেন যে যারা সামরিক নেতৃত্বে যারা আছেন কিংবা অন্যান্য পলিটিক্যাল লিডারশিপে যারা আছেন, সরকারে যারা আছেন, তাদের ভিতরে এইগুলি আলোচনার টেবিলে থাকবে, নট উইথিন দ্য পাবলিক ফোরাম বা পাবলিকের মধ্যে থাকা। বিষয়টা কি দেখেন, আপনি এই প্রশ্নটা কেন আনলাম, আপনি জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলন বা ইয়াং যে গ্রুপটা, এই গ্রুপটার মধ্যে অনেকেই বাড়াবাড়ি করতেছে। যারা প্রকৃত বাড়াবাড়ি করছে তাদের ব্যাপারে আপনি কোনো আমি একটা কথা বলি ভাই, যে হ্যাঁ এটা জাস্ট করে ভুলে যাবো। এই যে মনে করেন যে, কারণ আমিও তো মনে করেন অনেকটা ওই ডেরিশন মেজাজে আমাদেরও ট্রেনিং হয়েছে, আমরা কিন্তু মার্চেন্ট নেভি বলে আমাদেরকে, আমরা কিছুটা জানি। ওই যে ব্লাডি হেল বাইরে যেরকম খারাপ শোনা যায়, ইট ওয়াজ কমন। আমাদের সিনিয়র যখন আদর করে বলতো ইউ ব্লাডি হেল, এটা আমরা মনে করতাম সিনিয়র আমাকে আদর করছে। ওই যে জমিদার যখন চুদির ভাই সেরকম বলে গালি দেয় না, ইট ওয়াজ এক্স্যাক্টলি সেম। এখন মনে করেন আর্মিতে বা এইসব জায়গায় ব্লাডি হেল শব্দটা খুব, কিন্তু সিভিলিয়ান যদি করেন আপনি এটার অনুবাদ করেন, ব্লাডি হেল অনুবাদটাকে আপনার মাথা গরম হয়ে যাবে। কাজে এই কারণে যে, এবং দেখেন আরেকটা জিনিস হয়েছে, আমরা আসলে এক পক্ষ দেখি, হয়তো যে ভিডিওটা করা হয়েছে এর আগে কিভাবে উত্তেজিত করেছে আপনার, ওটা হয়তো আমরা দেখি নাই। এখানে এসেছে শুধু একটা দিক। আমি আর্মিকে এইটা সাপোর্ট না, আমি টোটাল পরিস্থিতিটা আমরা যেন ব্যাখ্যা করি, আমরা যারা উপর থেকে দেখি। মিনা ভাই, আমি আপনার সাথে একমত। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি দেখবেন যে এই জুলাই বিপ্লবের পরেই বোধহয় শাহবাগে কোনো একটা কর্মসূচিতে একটি আন্দোলনকারী একটা মেয়ের সাথে এক অফিসারের ব্যাপক তর্কাতর্কি হয়। অফিসার কিন্তু খুব ঠান্ডা মাথায় তাকে ট্যাকেল করে, ওটাই বলছি, এবং পরে কিন্তু তাকে প্রশংসা হয়েছে, অতদুজ্জামান নিয়ে তাকে কিন্তু একটা পুরস্কারও দিয়েছে তার ধৈর্যের জন্য। তো ধরেন মাঠে যারা এখনো আছে, এদের পলিটিক্যাল অভিজ্ঞতা কি, এদের জীবনের অভিজ্ঞতা কি? কিছুই তো নাই আসলে। তো এরা ধরেন হঠাৎ অনেকে আলগা একটু ক্ষমতায়িত হয়ে নিজেদেরকে অনেক কিছু ভাবতেছে। তো ইউ হ্যাভ টু ট্যাকেল দিস ইন দিস ওয়ে। মানে আপনি আপনার আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যে চিল্লাইতেছেন বা আপনি যে গালাগালি করতেছেন ইংরেজিতে, মানে এটা কিন্তু আপনার উপর যাচ্ছে না, এটা ওভারঅল সেনাবাহিনীর উপর যাচ্ছে, এটা আমি বলতে চাচ্ছি। সো এই জায়গাগুলো দেখা দরকার। আবার ধরেন মাঠে কিন্তু প্রচুর ভাই হাসিনার দ্বারা সুবিধাভোগীরা ডিপ্লয়েড আছে,
এরা নানাভাবে কাজ করতেছে। আপনি যদি দেখেন যে 1/11 সময়কার যে বাস্তবতা, কয়দিন লাগছে আর্মি সব ঠিক করতে, চাঁদাবাজি, সন্ত্রাসী, 2 নম্বর এগুলো ঠিক করতে কয়দিন লাগছে? আপনি 10 মাস পরে এসে আপনাদের একেবারে জায়গায় উঠলো কেন? কি কাহিনী কি? তাই না? আমরা তো চাই না আমাদের সেনাবাহিনীর সাথে জনগণের এতটা মিক্সিং হোক। সেনাবাহিনী মাঠে পড়ে থাকবে এটা আমরা চাই না। তাদের পিটি হচ্ছে না, তাদের ট্রেনিং হচ্ছে না, তারা তাদের সিস্টেমের বাইরে চলে, মানে সিস্টেমিক লাইফের বাইরে খনক ভাই, এই জন্য যেটা দেখেন আমরা আসলে যাকে এত টার্গেট করি অনেক সময়, সেনাপ্রধান কিন্তু এই কথাটা বলেছেন আছে, আমরা যেন তাড়াতাড়ি ব্যারাকে ফিরে যেতে পারি। এখন ধরেন এটাকেও কিন্তু আমরা খুব পজিটিভলি নেই নাই, কিন্তু এটা এই যে একই কথা। ব্যারাকে ফিরে যাবেন, যাওয়ার আগে তো পরিস্থিতি ঠিক করে যাবেন। আপনি যদি পরিস্থিতি ঠিক না করে যদি আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে শুয়ে বসে দিন কাটান, দুই একটা ছোটখাটো এরপরে আপনাকে আপনি যান 3 মাসের অপারেশনের নামেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে 3 মাসের মধ্যে ল অ্যান্ড অর্ডার সবকিছু নিয়ন্ত্রণে আনেন, চাঁদাবাজ ধরেন, সন্ত্রাসী ধরেন, সব ওকে করেন, আপনি ব্যারাকে চলে আসেন, আপনি আবার নির্বাচনের সময় মাটি ডিপ্লয়েড হবেন, শেষ ঘটনা তো এই। আপনি ক্ষমতা নিয়ে বসে আছেন, কাজের কাজ কিছু করছেন না, আবার কিছু বললে বলবেন যে সেনাবাহিনীরে নিয়ে এইসব কথা কয় কেন, এটা তো হবে না ভাই। না, এই জন্য কনক ভাই, আমাদের যে কথাটা হলো, আমরা যেন কোনো পার্টলি, আপনি তো জানেন যেগুলো আসলে যে আপনার জন্য কোনো মোটিভেটেড কোনো নিউজ বা এটা ভিউজ আপনি প্রচার করতে চান, একটা অংশ শুধু প্রচার করেন। এবং সেনাবাহিনী যেহেতু স্পর্শকাতর, দেখেন আমি কিন্তু যখনই ওইটা গালিটা দিছে, আমি কি জানতে চাবো যে তাকে কিভাবে প্রভোগ করা হয়েছে, এটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে। হয়তো ওখানে যায় দেখেন, এই যে স্টুডেন্টদের কথা বললেন, আমি 2-1 জন আমার ফ্রেন্ডের কথা জানি, উনি একটা বললেন, উনি একটা অনুষ্ঠানে গেলেন, ওখানে একজন সমন্বয়কদের মধ্যে একজন আসছেন, অল্প বয়সী ছেলে, তার আচার আচরণ ভাব ভঙ্গি এমন ছিল, সবাই বিরক্ত হয়ে গেছে। ওখানে সেক্রেটারি ছিল, অন্যরা ছিল।